মায়াপুর পশ্চিমবঙ্গের গঙ্গার তীরে অবস্থিত এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর স্মৃতি বিজড়িত এক পবিত্র ভূমি, যা শুধু ভারতবর্ষের নয়, সারা বিশ্বের ভক্তদের কাছে বিশেষ এক গন্তব্য। পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অবস্থিত এই শহরটি গঙ্গার তীরে নিজেকে সাজিয়ে রেখেছে তার প্রাচীন ঐতিহ্য ও আধ্যাত্মিকতার সঙ্গে। আজ আমরা আপনাদের নিয়ে চলেছি মায়াপুরের হৃদয় ইস্কন মন্দিরে, যা চন্দ্রোদয় মন্দির নামেও পরিচিত। এটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এক আধ্যাত্মিক কেন্দ্র, যেখানে সারা বিশ্বের মানুষ ভগবান শ্রীকৃষ্ণের চরণে একত্রিত হন। তাহলে চলুন আজ আমরা একসঙ্গে এই মন্দিরের সৌন্দর্য আর আধ্যাত্মিক পরিবেশ অনুভব করি। আজকে আমরা আমাদের এই ভিডিওতে মায়াপুর ভ্রমণ সম্পর্কে যথাসম্ভব ডিটেল তথ্য দেওয়ার চেষ্টা করেছি। কিভাবে যাবেন, ভোগ প্রসাদ পাবেন কিভাবে, কোথায় থাকবেন, দর্শন করবেন কখন, ইত্যাদি যাবতীয় তথ্য আমরা এই ভিডিওতে পরিবেশন করার চেষ্টা করেছি। এই রকম ভ্রমণ সংক্রান্ত তথ্য সম্বলিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করুন। তাহলে চলুন আমাদের ভিডিও শুরু করা যাক। প্রথমেই আসি কিভাবে যাবেন। যদি শিয়ালদা থেকে মায়াপুর যান, সেক্ষেত্রে শিয়ালদা থেকে কৃষ্ণনগর ট্রেনে করে ভাড়া পড়বে 25 টাকা। তারপর কৃষ্ণনগর স্টেশন থেকে স্বরূপগঞ্জ ঘাট টোটো করে ভাড়া পড়বে 30 থেকে 40 টাকা। এরপর স্বরূপগঞ্জ ঘাট থেকে মায়াপুর নৌকো করে। এক্ষেত্রে আপনাকে জলঙ্গি নদী পেরোতে হবে। যদি আপনারা হাওড়া থেকে যান, তাহলে হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে প্রথমে আপনাকে নবদ্বীপ অথবা বিষ্ণুপ্রিয়া স্টেশন নামতে হবে। ভাড়া পড়বে 25 টাকা। এরপর নবদ্বীপ অথবা বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে নবদ্বীপ লঞ্চ ঘাট টোটো করে ভাড়া পড়বে যথাক্রমে 20 টাকা ও 15 টাকা। এরপর নবদ্বীপ লঞ্চ ঘাট থেকে মায়াপুর লঞ্চে অথবা নৌকায় করে ভাড়া পড়বে যথাক্রমে 10 টাকা ও 5 টাকা। এক্ষেত্রে আপনাকে ভাগীরথী নদী পেরোতে হবে। গুড মর্নিং বন্ধুরা, আমরা ব্যান্ডেল স্টেশন পৌঁছে গেছি। এখান থেকে আমরা কাটোয়া লোকাল ধরবো। কাটোয়া লোকাল ধরে যাব নবদ্বীপ ধাম স্টেশন, সেখান থেকে মায়াপুর যাব। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা যথাসম্ভব ডিটেল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব মায়াপুর ভ্রমণ সম্পর্কে। আমি নবদ্বীপ স্টেশন পৌঁছে গেছি। এইখান থেকে এবার চেষ্টা করব টোটো ধরে মায়াপুর যাওয়ার যে লঞ্চ ঘাট সেখানে পৌঁছানোর। চলুন এগিয়ে দেখি কোথায় টোটো পাওয়া যায়। এই টোটো স্ট্যান্ড, দেখি টোটো কত নেয় মায়াপুর যাওয়ার লঞ্চ ঘাট যেতে। নবদ্বীপ স্টেশন থেকে একটা টোটো পেলাম। এই টোটোটি আমাকে নিয়ে যাবে নবদ্বীপ লঞ্চ ঘাটে। আমার থেকে ভাড়া নিল 20 টাকা। আমরা নবদ্বীপ লঞ্চ ঘাটে পৌঁছে গেছি। এখানে একটা কথা বলে রাখি, যদি আপনারা নবদ্বীপ থেকে মায়াপুর লঞ্চে করে যেতে চান, তাহলে আপনাদের ভাড়া পড়বে মাথা পিছু 10 টাকা, এবং যদি আপনারা নৌকোয় করে নবদ্বীপ থেকে মায়াপুর পৌঁছতে চান, তাহলে আপনাদের ভাড়া পড়বে মাথা পিছু 5 টাকা। নবদ্বীপ লঞ্চ ঘাটে আমার বাম দিকে নৌকাগুলো ছাড়ছে আর ডান দিকে লঞ্চ ছাড়ছে। তাই আপনারা যে টিকিট কাটবেন সেই অনুযায়ী নৌকা অথবা লঞ্চে উঠবেন। আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে। ওই দূরে দেখুন ইস্কন মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। এখানে একটা কথা বলে রাখি, যারা হাওড়া থেকে নবদ্বীপ হয়ে মায়াপুর আসছেন, তারা এখানে একটা বিশেষ জিনিস দেখতে পাবেন, জলঙ্গি নদী এবং ভাগীরথীর সঙ্গম। আমার ডান দিকে এই হলো জলঙ্গি নদী, আর বাম দিকে এই হলো ভাগীরথী। আমরা মায়াপুর পৌঁছে গেছি।
চলুন বাইরে বেরিয়ে দেখা যাক। মায়াপুর ফেরিঘাট থেকে বেরিয়ে ইস্কন মন্দির আপনি চাইলে হেঁটেও যেতে পারেন, আর নইলে এখান থেকে একটা টোটো নিয়ে নিতে পারেন। টোটোয় মাথাপিছু ভাড়া পড়ে 10 টাকা। আমরা একটা টোটো নিয়ে নিলাম, আমার থেকে 10 টাকায় ভাড়া নিয়েছিল। টোটো আমাদের ইস্কন মন্দিরের 1 নম্বর গেটে নামিয়ে দিল। চলুন এবার ভেতরে গিয়ে দেখা যাক। সকালবেলা ইস্কন মন্দিরে অস্বাভাবিক ভিড়, তাই আমি সকালবেলাতেও যেমন এই ভিডিও রেকর্ড করেছিলাম, ঠিক একইভাবে বিকেলবেলা তুলনামূলক যখন ভিড় কমে যায় সেই সময়তেও আমি এই ভিডিও রেকর্ড করেছিলাম। আপনাদের বোঝার সুবিধার্থে আমি বিকেলবেলা ভিডিওটি এখানে দেখাচ্ছি। এই অংশটা বিকেলবেলায় তোলা। 1 নম্বর গেট দিয়ে ঢুকেই প্রথম আপনি দেখতে পাবেন টেম্পল অফ বেদিক প্ল্যানেটোরিয়াম। এটাই নির্মীয়মান মূল মন্দির হতে চলেছে। আপনার বাঁ হাতে দেখতে পাবেন অখণ্ড হরিনাম সংকীর্তন মঞ্চ। এখানে সর্বক্ষণ হরিনাম সংকীর্তন হয়ে চলেছে। আর এই দিকে রয়েছে রুট ডাইরেকশন, কোথায় কি আছে সবকিছু এখান থেকে আপনি দেখতে পাবেন। আপনার ডান হাতে পড়বে ভোগ প্রসাদের কুপন কাউন্টার। এখানে বিভিন্ন ভবন থেকে যেসব ভোগ প্রসাদ পাওয়া যায় তাদের কুপন পাওয়া যায়। যেমন এই প্রথমটি হলো গদা ভবনের কুপন কাউন্টার। এখানে ভোগ প্রসাদের প্রাইস হচ্ছে 80 টাকা। এরপরে এটি হলো নামহট্ট ভবনের কুপন কাউন্টার। এটি হলো গীতা ভবনের কুপন কাউন্টার। এখানে প্রসাদের মূল্য 70 টাকা। এবার হচ্ছে সুলভ কুপন কাউন্টার। এখানে ভোগ প্রসাদের মূল্য 50 টাকা। প্রত্যেক ক্ষেত্রেই কি কি পাওয়া যায় স্ক্রিনেই দেখতে পেলেন। এবার দেখুন সকালবেলা এই কুপন নেওয়ার জন্য কি ভয়ঙ্কর লাইন পড়ে। আপনাদের এখানে একটা কথা বলে রাখি, চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব মায়াপুর মন্দিরে পৌঁছানোর এবং এখানে এসে আগে কুপন সংগ্রহ করার, কারণ এই কুপন খুব বেশিক্ষণ থাকে না। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখলাম খুব শিগগির এই 80 টাকার কুপন বা 70 টাকার কুপন শেষ হয়ে যায়। আমি অবশেষে 50 টাকার সুলভ কুপন নিতে বাধ্য হয়েছিলাম। এবার চলুন এক এক করে দেখে নিই ইস্কন মন্দিরের ভেতরের বিভিন্ন অংশগুলো। প্রথমেই আসি শ্রীলা প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির। অনেকেই এই মন্দিরটিকে মূল মন্দির ভেবে ভুল করেন, কিন্তু আসলে এই মন্দিরটি মূল মন্দির নয়। এখানে শ্রীলা প্রভুপাদের একটি পিতলের মূর্তি আছে এবং এখানে শ্রীলা প্রভুপাদকে উপাসনা করা হয়। সারা পৃথিবী থেকে মানুষ এখানে এসে শ্রীলা প্রভুপাদের উপাসনা করেন। এই মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, তাই ভেতরের অংশ আমি ভিডিওতে দেখাতে পারলাম না। এখানে ঢুকতে গেলে আপনাকে মোবাইল, ক্যামেরা, যে কোনো ইলেকট্রনিক ডিভাইস বাইরে জমা রেখে তবেই ভেতরে যেতে হবে। তাই এখানে আসতে গেলে আপনাকে হয় একাধিক মানুষ আসতে হবে যার কাছে আপনি আপনার সমস্ত কিছু জমা রেখে যেতে পারবেন, অথবা এখানকার জমা রাখার জন্য কাউন্টারেরও ব্যবস্থা আছে, সেখানেও আপনি জমা রেখে ভেতরে যেতে পারেন। মন্দির ছাড়াও এর ভেতরে খুব সুন্দর গার্ডেন আছে। এবার আসি সমাধি মন্দিরের টাইমিং। সমাধি মন্দির দর্শনার্থীদের জন্য খুলে যায় সকালবেলা 7টা 30 মিনিটে এবং দুপুর 1টার সময় বন্ধ হয়ে যায়।
তারপর আবার বিকেল 3:30 খুলে যায় এবং 8:45 বন্ধ হয়ে যায়। এইবার চলুন দেখে নিই মূল মন্দির অর্থাৎ চন্দ্রদয়া মন্দির। এখানেই ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ আছে। এই মন্দিরটি কোঞ্জ বিল্ডিং বা শঙ্খ ভবনের ঠিক পাশেই অবস্থিত। এটা হলো কোঞ্জ বিল্ডিং বা শঙ্খ ভবন। এর সম্পর্কে পরে আরো ডিটেলে বলবো। তো চলুন আগে মূল মন্দির দেখে নিই। এই মূল মন্দিরের ভেতরে ক্যামেরা, মোবাইল বা যে কোনো ইলেকট্রনিক গেজেট সম্পূর্ণ নিষিদ্ধ এবং এখানে আপনাকে যেতে গেলে ক্যামেরা, মোবাইল এবং জুতো বাইরে জমা রেখে তবে ভেতরে প্রবেশ করতে পারবেন। সামনেই আছে চেকপোস্ট, ওই দেখুন চেকপোস্ট, এখানে চেকিং হবে, তারপর আপনাকে ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হবে। এইবার মন্দিরের টাইমিং সম্পর্কে একটু বলে রাখি। ভোরবেলা 4:30টার সময় মঙ্গল আরতি দিয়ে দিন শুরু হয়। তারপর 5টার সময় মূল বেদি বন্ধ হয়ে যায়। আবার 7টার সময় দর্শন আরতি হয় এবং সমস্ত দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। আবার ভোগ আরতি হয় দুপুর 12টার সময় এবং মন্দির দুপুর 1টার সময় বন্ধ করে দেওয়া হয়। তারপর আবার বিকেল 4টের সময় দর্শনার্থীদের জন্য মন্দির খুলে দেওয়া হয় এবং রাত 8:30টার সময় বন্ধ হয়ে যায়। মন্দিরের সমস্ত আরতির সময় ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এই হলো মূল চন্দ্রদয়া মন্দির। এখানে ভগবান শ্রীকৃষ্ণ, শ্রী রাধিকা এবং তাদের অষ্টসখীর মূর্তি আছে। এই হলো চন্দ্রদয়া মন্দির। এবার চলুন দেখে নিই নতুন নির্মীয়মান মন্দির অর্থাৎ টেম্পল অফ বেদিক প্ল্যানেটোরিয়াম। যেহেতু এই মন্দিরটির নির্মাণ এখনো সম্পূর্ণ হয়নি, তাই এর ভেতরে এখন ক্যামেরা অ্যালাউড। আপনাকে চক্রভবনের সামনে থেকে টিকিট কেটে এর ভেতরে প্রবেশ করতে হবে। আপনি ক্যামেরা, মোবাইল সবকিছুই নিয়ে যেতে পারেন, ছবিও তুলতে পারেন, কোনো অসুবিধা নেই। টিকিটের মূল্য 50 টাকা। চলুন এবার নতুন মন্দিরের ভেতরটা গিয়ে দেখা যাক। দেখুন এখনো পর্যন্ত এর কনস্ট্রাকশনের কাজ চলছে। এনারা বলছেন হয়তো 2026-এ এটা কমপ্লিট হয়ে যাবে, কিন্তু যা কাজ বাকি আছে আমার মনে হয় না 2026-এর মধ্যে কমপ্লিট হবে। যাই হোক, এগিয়ে দেখা যাক। অ্যাকচুয়ালি এখন পেছনের গেট দিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এটা মন্দিরের পেছন দিক দিয়ে আমরা ভেতরে যাচ্ছি। সামনের দিকের দরজা এখনো পর্যন্ত কিন্তু বন্ধই আছে দর্শনার্থীদের জন্য। বিকেলবেলা 4টের সময় এই মন্দিরের দরজা খুলে দেওয়া হয় দর্শনার্থীদের জন্য, আর সেই সময়তেই আপনি টিকিটও পেয়ে যাবেন। এই মন্দিরের ওপর থেকে চারিদিকটা খুব সুন্দর দেখতে লাগে। এই সামনেই দেখতে পাচ্ছেন, এটি হলো চক্রভবন। এবার চলুন ভেতরটা গিয়ে দেখা যাক। খুব সুন্দরভাবে এই মন্দিরকে সাজানো হচ্ছে। এনারা বলছেন এই মন্দিরের বাজেট নাকি প্রায় 1000 কোটি টাকা। এখানে মন্দিরের তরফ থেকে আমাদের একজন গাইড দেওয়া হয়েছে। উনি মন্দিরের নির্মাণ সম্পর্কে সম্পূর্ণ তথ্য সবাইকে বলছেন। সাথে এইখানে মূল বিগ্রহের প্রতিষ্ঠান হবে এবং এই হলেতেই প্রায় 10,000 মানুষ একসঙ্গে নৃত্য করতে পারবেন। আর এই হলো মূল মন্দিরের গম্বুজ। এটি এখনো নির্মায়মান। এবার চলুন মন্দিরের বাইরের দিকটা একটু দেখা যাক।
ভবিষ্যতে এটিই হবে মন্দিরের মূল প্রবেশদ্বার। এই মন্দির দক্ষিণমুখী এবং মন্দিরের পূর্ব দিকে রয়েছে জলঙ্গি নদী এবং পশ্চিম দিকে রয়েছে ভাগীরথী। এই মন্দিরের সামনে থেকে জলঙ্গি নদী পর্যন্ত সুন্দর রাস্তা তৈরি করা হবে, গার্ডেন তৈরি করা হবে এবং জলঙ্গি নদীর ওপর একটি ব্রিজ তৈরি করা হবে, যাতে করে ভবিষ্যতে কৃষ্ণনগরের দিক থেকে মায়াপুর আসতে আর কোনো অসুবিধে না হয়। আর ওই দেখুন দেখা যাচ্ছে শ্রীলা প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির। এই হলো জয়া এবং বিজয়ার মূর্তি। বর্তমানে এটা ঢাকা অবস্থায় রয়েছে। এদিকে রয়েছে জয়া আর ঠিক উল্টো দিকে রয়েছে বিজয়ার মূর্তি। এবার চলুন ঘুরে দেখে নিই মায়াপুর ইস্কন মন্দিরের গোশালা। এটি সত্যিই দেখবার মতো। এত বড় গোশালা চট করে দেখা যায় না। যদি আপনারা এখানকার গোশালার যে ডেয়ারি প্রোডাক্ট সেগুলো পেতে চান, অর্থাৎ ঘি, বাটার, এই ধরনের জিনিস, তাহলে এইসব কাউন্টার থেকে আপনারা পেয়ে যাবেন। চলুন ভেতরে গিয়ে দেখা যাক। এই হলো মায়াপুর ইস্কনের গোশালা। বিশাল এলাকা জুড়ে এই গোশালা অবস্থিত, তাই সম্ভব হলে অবশ্যই দেখে নেবেন এখানকার গোশালা। এখানে হেঁটে পৌঁছতে শঙ্খ ভবন থেকে মোটামুটি 10 মিনিট মতো সময় লাগে। আর তাছাড়া মায়াপুর ইস্কনের নিজস্ব টোটোর ব্যবস্থা আছে। মাত্র 15 টাকা ভাড়া দিয়ে আপনি এই গোশালায় পৌঁছতে পারেন। মায়াপুরের গার্ডেনগুলো সত্যিই দেখবার মতো। বিভিন্ন রঙের, বিভিন্ন রকমের ফুলের সমাহার এখানে দেখা যায়। বোঝাই যায় যথেষ্ট যত্নের সঙ্গে এখানকার বাগানগুলোর পরিচর্যা হয়। আর এই হলো মায়াপুর ইস্কন মন্দিরের ফুল ডোম ডিজিটাল থিয়েটার। এখানকার শো টাইমগুলো একটু দেখে নিন। এবার চলুন দেখে নিই ভোজনালয়ের কিরকম লাইন পড়ে। এই হলো সুলভ ভোজনালয়ের লাইন। চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব এই লাইনে দাঁড়ানোর। আমার মতো ভুল করলে এরকম বিশাল লাইন, অর্থাৎ প্রায় কয়েক হাজার মানুষের পেছনে দাঁড়াতে হতে পারে। যদিও এই লাইনের একটাই সুবিধে, কোনো সময়ের জন্য এই লাইন কিন্তু দাঁড়িয়ে থাকে না। লাইন কিন্তু সব সময়ের জন্য এগোচ্ছে। তবুও আমাকে এই সুলভ ভোজনালয়ে প্রবেশ করার জন্য প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়েছে। সুলভ ভোজনালয়ের কাছে এসে এই যে টিনের সেটটি দেখতে পাচ্ছেন, এই টিনের সেটটির মধ্যে 11টি লাইন আপনাকে পেরোতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় সাপের মতো পেঁচিয়ে পেঁচিয়ে এই লাইনগুলো এগিয়ে চলেছে এবং অবশেষে আপনি এসে পৌঁছবেন সুলভ ভোজনালয়ের ভেতরে। আমরা সুলভ ভোজনালয়ের ভেতরে পৌঁছে গেছি। এখানেও এরকম বিশাল বিশাল লাইনে আপনাদেরকে খেতে বসতে হবে। এখানকার খেতে দেওয়ার ব্যবস্থা খুবই সিস্টেমেটিক। বুঝতেই পারছেন এনারা কত সুন্দরভাবে খাবার পরিবেশন করেন। খাবার বলতে এখানে দেওয়া হয় খিচুড়ি, ভাত, ডাল এবং 2 রকম তরকারি।
এবার আসি মায়াপুরে এসে কোথায় থাকবেন। মায়াপুরে থাকার জন্য বেস্ট অপশন হলো ইস্কন মন্দিরের নিজস্ব যে সমস্ত গেস্ট হাউসগুলো রয়েছে সেগুলো। মায়াপুর ইস্কন মন্দিরের একদম কাছের গেস্ট হাউসগুলো হলো গদা ভবন, শঙ্খ ভবন এবং চক্র ভবন। এছাড়া অন্যান্য ভবনগুলো হলো নামহট্ট ভবন, যশোদ্যান ভবন, গীতা ভবন। এর মধ্যে গদা ভবন, শঙ্খ ভবন এবং যশোদ্যান ভবনের বুকিং এই ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন। চক্র ভবনের বুকিং গদা ভবন থেকে করতে পারবেন। গদা ভবনে যোগাযোগ করার জন্য ওনাদের কার্ডের ছবি স্ক্রিনে দিয়ে দিলাম। এই হলো গদা ভবন, খুব সুন্দর সাজানো গোছানো অসাধারণ একটি গেস্ট হাউস। রুমের ট্যারিফ স্ক্রিনে দিয়ে দিলাম। এই হলো চক্র ভবনের রিসেপশন এরিয়া। অ্যাকচুয়ালি চক্র ভবন মূল চন্দ্রোদয় মন্দিরের পাশে এবং নতুন যে টেম্পল অফ বেদিক প্ল্যানেটোরিয়াম তৈরি হচ্ছে তার ঠিক পিছনেই অবস্থিত। আর এই হলো শঙ্খ ভবন, এটি ঠিক চন্দ্রোদয় মন্দিরের পাশেই অবস্থিত। এর ট্যারিফও স্ক্রিনে দিয়ে দিলাম। এরপর আসছি নামহট্ট ভবন। নামহট্ট ভবনের কন্ট্যাক্ট নাম্বার এবং ট্যারিফ স্ক্রিনে দিয়ে দিলাম, প্রয়োজন মতো যোগাযোগ করে বুকিং করতে পারবেন। এরপর আসছি নিত্যানন্দ কুটির। নিত্যানন্দ কুটিরের কন্ট্যাক্ট নাম্বার এবং ট্যারিফ স্ক্রিনে দিয়ে দিলাম, প্রয়োজন মতো যোগাযোগ করতে পারবেন। এরপর আসছি শ্রুতি ভবন। এই হলো শ্রুতি ভবন। শ্রুতি ভবনের কন্ট্যাক্ট নাম্বার এনাদের যে সাইনবোর্ড রয়েছে সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। চলুন দেখাই এনাদের সাইনবোর্ডটি। এরপর আসছি গীতা ভবন। গীতা ভবনের কন্ট্যাক্ট নাম্বার এবং ট্যারিফ স্ক্রিনে দিয়ে দিলাম, প্রয়োজন মতো যোগাযোগ করে বুকিং করতে পারবেন। মায়াপুরে ইস্কন মন্দিরের গেস্ট হাউসগুলো ছাড়াও আরও অনেক হোটেল আছে, সেগুলোর ব্যাপারে ডিটেল ভিডিও আমরা খুব শীঘ্রই তৈরি করছি। তার লিঙ্ক আপনাদের ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ইস্কন মন্দিরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমাদের ভিডিও আমরা এখানে শেষ করছি।